আমাদের মেয়েদের জীবনটাও কিন্তু খুব বেশি অদ্ভুত। জীবন পথে চলার সময় অনেক নতুন নতুন সম্পর্ক কিন্তু আমাদের জীবনে চলে আসে, আর এই সম্পর্কগুলোর সাথে সাথে কিন্তু অনেক অনেক দায়িত্ব চলে আসে। আর এই বিশাল বিশাল পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আমরা মেয়েরা খুব সহজে অ্যাডজাস্ট করে নিতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি মাজাসন কিচেন অ্যান্ড ব্লগে। আজকে কিন্তু আমার কিচেনে বেহাল দশা, সব গুছাবো দেখে কিন্তু সব কিছু নিচে নামিয়ে ফেলেছি। তো কিচেনের অবস্থা 12টা বেজে আছে। আমি জানি সব আপুরা কিন্তু সুন্দর করে কিচেন গুছিয়ে, ঘর গুছিয়ে সব কিছু কমপ্লিট করে যার যার বাসায় চলে গিয়েছেন, কিংবা 2-3 দিনের মধ্যে কিন্তু সবাই যার যার বাসায় চলে যাবে। আর এদিক দিয়ে সব কিছুতে লেট করা আমি এখন গিয়েছি কিচেন পরিষ্কার করার জন্য। আজকে কিচেনটাকে একটুখানি ক্লিন করে নিব। সচরাচর দেখা যায় যে আমি কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পসিবল হয় গুছিয়ে ফেলি। তো যে জিনিসগুলো সহজে ধরা হয় না, তো সেই জিনিসগুলো এখন একটু গুছিয়ে নিয়েছি। আমার রান্না ক্ষেত্রে সচরাচর যে জিনিসগুলো খুব বেশি প্রয়োজন হয় সেগুলো কিন্তু চোখের কাছে এখানে রেখে দিই। তারপরে এই যে এখন যে জিনিসটা আমি পরিষ্কার করছি, এটার নাম কি দেবো আমি ঠিক জানি না। যখন আমার ছোট্ট একটা সংসার ছিল, ছোট্ট একটা রুম ছিল, তখন তো খাবার টেবিল বসানোর জন্য ওরকম স্পেস ছিল না, টেবিলও ছিল না। তখন এই খাবার রাখার জন্য এই জিনিসটা বানাই। 3 তাকের একটা কাঠের জিনিস কিন্তু বানিয়েছিলাম। এটার মধ্যেই কিন্তু আমার অনেক কিছুই রাখতাম, কিন্তু আল্লাহর অশেষ রহমতে এখন কিন্তু খাবার টেবিল আছে। তো এখন এই জিনিসটার মধ্যে টুকিটাকি কিচেনে যে জিনিসগুলো আমার প্রয়োজন হয় সেইগুলো কিন্তু রাখি। এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে কিন্তু আমাদের অনেক কিছু স্মৃতি জড়িয়ে থাকে। তো পরে যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখনই কিন্তু এই জিনিসগুলো থেকে মায়া সরানো যায় না, আর এই জিনিসগুলো ফেলাও যায় না। তো কিচেনে কিছু বেশ জিনিস কিন্তু আমি এখানে গুছিয়ে রাখি, আর এই জিনিসটা আমার কিচেনেই থাকে। তো আমি আগে থেকেই কিন্তু সবকিছু ক্লিন করে রেখেছিলাম, এখন এগুলো সুন্দর করে জাস্ট গুছিয়ে নিচ্ছি। আর এখন যে বড় একটা বোল দেখছেন, তো ওইটা কিন্তু আমার বিয়ের সময় আমার মা যে মানে মেয়ে বাড়ি থেকে যে খাবার পাঠায় তখন কিছু খাবার পাঠিয়েছিল, সেই ক্ষেত্রে এই বোলটা কিন্তু সাথে এসেছিল। তখন থেকে কিন্তু এটা আমার সংসারেই আছে। তো এগুলো অনেক স্মৃতি, দেখতে যদিও অনেক পুরানো, অনেক আগের মনে হলো, এগুলো কিন্তু হ্যাঁ আমাদের সবারই একটা ইমোশনাল জায়গা। তো এই জিনিসগুলো কিন্তু আমি রেগুলার ইউজ করি, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর ছোট ছোট যে কৌটাগুলো ছিল সেগুলো আমি ক্লিন করে তারপরে এই যে রেখে দিয়েছি। যখন বাজার করব, মানে ঈদের বাজার এখনো করা হয়নি, যখন করব সব কিছু কিন্তু রিফিল করে সুন্দর করে গুছিয়ে নিব। সব কিছু ক্লিন থাকলে তখন গুছিয়ে নিতে কিন্তু আর তেমন সমস্যা হবে না। এই পর্যায়ে যারা আমার ভিডিওর সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আমি এই যে এখানে এই তাকগুলোর মধ্যে হচ্ছে আমার যে ঢাকনা সেগুলো কিন্তু রাখি যাতে সহজে নিয়ে নিতে পারি। আর এই পাশে যে পাটা সেটা হচ্ছে আমি একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি, আর রাইস কুকারটার নিচে হচ্ছে ইন্ডাকশন, সেটাকেও আমি সুন্দর করে ঢেকে রেখে দিয়েছি, কারণ এটা সচরাচর প্রয়োজন হয় না। যখনই দেখা যায় যে সিলিন্ডারটা শেষ হয়ে যায় তখন ইমার্জেন্সি হিসাবে কিন্তু আমি এটা ইউজ করি। আর এই বাসায় যেহেতু আমরা নতুন এসেছিলাম, মানে বেশি দিন হয়নি, তো পুরো টাইলস ওইভাবে ক্লিন করা ছিল, কিন্তু বেশি যে গাঢ় দাগগুলো সেগুলো কিন্তু অনেক ঘষার পরে কিন্তু উঠেনি, ওই ময়লাগুলো উঠতে চাচ্ছে না। জানি না কিভাবে উঠানো পসিবল হবে, প্রচুর পরিমাণে কিন্তু ময়লা ছিল। টুকটাক কিন্তু কিচেনে অনেক কাজই করে ফেলেছি। এখন চুলাটাকে পরিষ্কার করে চুলার অন্যান্য পার্টগুলো আমি তারের মাজন দিয়ে ভালো করে ঘষে টষে তারপর পরিষ্কার করার চেষ্টা করছি, মানে যতটুকু পসিবল হয় ততটুকুই উঠানোর চেষ্টা করে নিচ্ছি। আগে ঈদ মানে ছিল কিন্তু অন্যরকম প্ল্যানিং, ঈদে কি করব, কোন ড্রেস কিভাবে পরবো, ম্যাচিং করে কি জিনিস পরবে, এটা সেটা। কিন্তু এখন হচ্ছে আমাদের ঈদ মানে হচ্ছে ঘরটা কিভাবে গুছাবো, ঈদের দিন কি রান্না করব, কিভাবে কি করব, বাচ্চাদের কিভাবে সাজাবো, এইসব। মানে সময়ের সাথে সাথে কিন্তু অনেক সম্পর্কের সাথে সাথে আমাদের দায়িত্বগুলো কিন্তু অনেক বেশি হয়ে যায়। তখন কিন্তু আগের মতো আর সেভাবে চিন্তা ভাবনা করতে পারি না, চিন্তা ভাবনার অনেকটা চেঞ্জ কিন্তু হয়ে যায়। তো আমার কিন্তু কিচেনটা যতটুকু পসিবল পরিষ্কার করে নিয়েছি। তারপরে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, আর তারপরে ভাতটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি। ডালটা হচ্ছে 2টা সিটি আসার পরে আমি এই যে ঘুটুনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি ডালটাকে, তারপর পানি দিয়ে আমি একটু বসিয়ে দিব। আর এক্সট্রা আমি একটু পানি অ্যাড করে নিয়েছিলাম, অল্প পানি দিয়ে কিন্তু ডালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এই পর্যায়ে হলুদ আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু জাল করে নিচ্ছি। আর যেহেতু আজকে টুকটাক একটু কাজ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি শর্টকাট রান্নাটাই করছি। আমার কাছে শর্টকাট
শর্টকাট রান্না হচ্ছে চিকেন, মানে গোস্ত জাতীয় জিনিস। কারণ হচ্ছে মাছ রান্না করার সময় কিন্তু অনেক কষ্ট হয় আমার কাছে মনে হয়, কারণ মাছ রান্না করতে গেলে কাজটা একটু বেশি করতে হয়, কিন্তু গোস্ত রান্না করা সেক্ষেত্রে কিন্তু বেশি প্রেশারে থাকলে জাস্ট মশলাটা মাখিয়ে তারপরে কিন্তু এটা প্রেশার কুকারে দিয়ে দিলেই হয়। তো সেই কাজটাই কিন্তু আমি এখন করছি। মশলাটা ভালো করে মেখে তো আমি পেঁয়াজটাই কিন্তু হালকা ভেজে নিয়েছিলাম, তারপরে ওটার মধ্যে কিন্তু আগে থেকে মশলা মাখানো সেই মুরগির গোস্তগুলো দিয়ে আমি সিটি দিয়ে নিয়েছি। অন্যদিকে কিন্তু মারজান বাবা নামাজ পড়ে আসার সময় আমার জন্য সিঙ্গারা নিয়ে এসেছে। আমার কিন্তু সিঙ্গারা অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে আলু সিঙ্গারাটা আমার অনেক ভালো লাগে। তো সেটা খেয়ে আমি বাকি কাজ করতে চলে এসেছি। তো করার মধ্যে হচ্ছে আমি কিছুটা তেল দিয়ে এখন আলুটাকে একটুখানি ভেজে নিব। যেহেতু আমি প্রেশার কুকারে চিকেনটাকে সিটি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, তো হালকা কষিয়ে কিন্তু আমি পানি দিয়ে দিব। তাই আমি ভাবলাম যে আলুটাকে একটু ভেজে তারপরে আমি চিকেনটা দিয়ে দিই, সিদ্ধ করা যে চিকেনটা। তো যে ভাবনা সেই কাজ, সিটি দিয়ে নিয়েছিলাম আমি, কিন্তু 3টা সিটি দিয়ে নিয়েছি। যেহেতু মুরগির গোস্তটা শক্ত মুরগি ছিল, তো দেওয়ার পরে কিন্তু আগে থেকে ভেজে রাখা সে আলুটার মধ্যে দিয়ে দিচ্ছে। এখন একটু ভালো করে কষিয়ে নিব। রান্না করতে করতে কিন্তু এরকম শর্টকাট বুদ্ধি চলে আসে কি যে কাজটা করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু ফ্রোজেন করা সেই টমেটোগুলো একটু দিয়ে দিচ্ছি। আর মাঝান বাবা এই ফ্রোজেন টমেটোটা বেশি পছন্দ করে না, বলে কি একদম টেস্ট লাগে নাকি এটা সেটা কত কিছুই না বলে। তো অন্যদিকে কিন্তু আমি ডালটাও বাগা দিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমি তেলের মধ্যে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু আমি এখন বাগা দিয়ে দিয়েছি। এবারে ঈদটাও কিন্তু আমরা এখানেই করছি, আর এখানে করছি মানে হচ্ছে কেউ নিয়ে একাই ঈদটা করছি। যদিও আমি বলেছিলাম যে আমার মা বাবাকে আসার জন্য, আর আমার শ্বশুর শাশুড়ি যেহেতু আমার শ্বশুর অসুস্থ, তো বললে কিন্তু আসা পসিবল না তার, কিন্তু আমার মা বাবা চাইলে কিন্তু আসে। কিন্তু ওই যে একটা কথা আছে না, মেয়ের বাড়ি ঈদ করবে, সেক্ষেত্রে যদিও মারজানা বাবাও বলেছে চলে আসার জন্য, কিন্তু না, তারা আসবে না। তো আমরা এবারে একাই কিন্তু ঈদ করছি বলতে করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। একটু আগে কিন্তু প্রচুর পরিমাণ রোদ ছিল। মারজানা বাবা যখন নামাজ পড়ে আসছিল তখন দেখেছে প্রচুর পরিমাণ রোদ, আর এখন চোখের পলকেই যেন মেঘলা আকাশ হয়ে গিয়েছে, আর চারপাশে অনেক বাতাস ছিল। আমার এক এক ঘরের দরজা টরজা লেগে একাকার হয়ে গিয়েছে। আর আকাশটা দেখতে এত বেশি সুন্দর ছিল, মাঝে মাঝেই না আকাশের দিকে তাকিয়ে থাকে, এত সৌন্দর্য কি করে, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত না বেশি সুন্দর। তো অনেক বাতাস আসছিল, আর মাজান বাবা কিন্তু টেনশনে শেষ। প্রতিবার ঝড় বৃষ্টি আসে আর তার গাছের কিন্তু 12টা বাজিয়ে দিয়ে যায়। আর এখন যে ফুলটা দেখালাম সেটা কিন্তু ওই যে ঝড় এসেছিল তখন কিন্তু এই গাছটা মারা গিয়েছে, মানে একটু বড় ছিল তো মরে গিয়েছে। এখন চেষ্টা করছে কোনোভাবে বাঁচানো, দেখা যাক। আর ভয়ে কিন্তু আমার বিড়াল ছানাটা ও বারান্দায় ছিল, তো প্রচুর পরিমাণ ভয় পেয়েছে, এক দৌড়ে খাটের নিচে। তো মা যেন ওকে কুলে নিয়ে তারপর ওকে বুঝাচ্ছিল কেন ভয় পাচ্ছে, আমরা আছি তো। আমি পাখিটাকেও ঢেকে দিয়েছি, যেহেতু অনেক পরিমাণ ধুলাবালি আসছে আর ঝড় আসার সম্ভাবনা আছে তাই। আর এই ফাঁকে কিন্তু আমি একটু ভিজেও নিয়েছি, বারান্দায় গিয়েছিলাম তখন একটু ভিজেও নিয়েছি। এটা হচ্ছে সন্ধ্যার সময়ের ক্লিপ। তো হঠাৎ মনে হচ্ছিল কিছু একটা খাই, তো ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা আছে তো পাকোড়া খাওয়া যায়। তো এখানে কিন্তু আমি আলু আর নুডলস দিয়ে একটা পাকোড়া বানিয়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম ভিডিও করব না, তারপর ভাবলাম না একটু ভিডিও করে নিই। তো কিভাবে বানাচ্ছি সেটা আর দেখানো হয়নি, কিন্তু ঠান্ডার মধ্যে কিন্তু এরকম পাকোড়া আর হচ্ছে চা হলে কিন্তু বেশ জমে যায়। অনেক দিন পরে কিন্তু আজকে পাকোড়া বানানো হচ্ছে। সচরাচর মারজানা বাবা যেহেতু বাসায় থাকে না, মারজান আর আমার জন্য কিন্তু সেভাবে বানানো হয় না কিছু, ভালো লাগে না দুজন মানুষ। আর দুজন মানুষ বলতে কি, মারজান তো তেমন একটা মুখে দেয় না, 1 কামড় 2 কামড় খেয়ে বাস শেষ ওর খাওয়া। ঘুরে ফিরে কিন্তু আমাকেই খেতে হয়, তো নিজের জন্য এত কষ্ট কে করে। আপুরা, আপনাদের ঈদের প্ল্যানিং কি, কে কি করছেন অবশ্যই কিন্তু জানাবেন। আশা করি সবার ঈদ খুব বেশি ভালো কাটবে ইনশাআল্লাহ। তো পাকোড়া ভাজছিলাম তখন মারজান কিন্তু মাঝখানে এসে বলছে, মা তুমি কি বানাচ্ছো, গ্রান আসতেছে সুন্দর, মানে অনেকদিন পরে বানাচ্ছি। তো গ্রান পেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। তো আমি একবারে ভাবলাম যে সবগুলো পাকোড়া বানিয়ে তারপরে যাই। তো মারজান বাবাকে জিজ্ঞাসা করলাম চা খাবে নাকি, সে বললে হ্যাঁ। তো সব বাড়িতে দেখা যায় আমরা টি ব্যাগটাই ইউজ করি, তো আজকে ভাবলাম না, লিকারটাকে জাল দিয়ে তারপরে চাটা বানাই। তো সেই কেটে কিন্তু মশলা দিয়ে পানিটা দিয়ে বসিয়ে দিয়েছি। গরম গরম পাকোড়ার সাথে কিন্তু ধোয়া ওঠা চা বা বেশ ভালো লাগে কিন্তু। আর বেশি ভালো লাগে যখন নিচে বসে থাকবো, কেউ বানিয়ে এনে দিবে। আমার কিন্তু কেউ বানিয়ে নিয়ে আসলে সেই খাবারটা বেশি ভালো লাগে নিজে বানানোর থেকে।
ফাঁকিবাজি বুদ্ধি এই আর কি। তা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর আপনাদের মূল্যবান মন্তব্য করে জানাতে পারেন ভিডিওটা কেমন লেগেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।